জয়া চক্রবর্তীর লেখা গল্প দায়। ফোনটা পেয়ে থেকে ভারী অস্থির লাগছে সৌম্যকান্তির। ফোন করেছিল তারই খুড়তুতো ভাই অমল। অমল এখানে থাকে না, আসানসোলে চাকরি করে। অমলের বউ বাচ্চা, ছোট ভাই বিমল আর ওদের মা, মানে সৌম্যকান্তির বৃদ্ধা কাকিমা থাকে সৌম্যকান্তিদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ভাড়া বাড়িতে। সৌম্যকান্তির অবস্থা ভালো, মোটামুটি সম্পন্ন বলতে যা বোঝায় সৌম্যকান্তি তাই। অমল বিমলের তুলনায় তো অন্তত অনেকটাই ভালো সৌম্যকান্তির অবস্থা। অথচ অমল বিমলের বাবা আর সৌম্যকান্তির বাবা ছিলেন সহোদর। একই অসচ্ছল পরিবারের সন্তান ছিলেন তারা। সৌম্যকান্তির বাবা অমলের বাবা থেকে বেশি কর্মঠ ছিলেন বলেই আগাগোড়া তার অবস্থা ভালো ছিল। দিনে দিনে উন্নতি করেছিলেন তিনি। 4 ভাইয়ের যৌথ সংসারে সৌম্যকান্তির বাবাই সবচেয়ে বেশি টাকা তুলে দিতেন দাদুর হাতে। অমলের বাবা সেভাবে দাঁড়াতে পারেননি 4 ভাইয়ের মধ্যে। সৌম্যকান্তি অবশ্য মনে করেন কাকার ইচ্ছেটাই কম ছিল। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, কাকা তেমন পরিশ্রমী ছিলেন না। সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে সৌম্যকান্তির অবস্থা আর অমল বিমলের অবস্থার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সেই জন্যই হয়তো সৌম্যকান্তি বিমল অমলকে একটু মায়াই করেন। অমল ছেলেটা অবশ্য পরিশ্রমী। আসানসোলের মেসে থেকে বহু কষ্ট করে চাকরি করে পরিবার প্রতিপালন করছে, কিন্তু ভুল করেছে নিজের পায়ে দাঁড়াতে না দাঁড়াতেই বিয়ে থা আন্ডা বাচ্চা নিয়ে পরিবার ফেঁদে বসে। আর বিমলটা তো এখন স্টুডেন্ট, সামনে এইচএস পরীক্ষা দেবে। সৌম্যকান্তি ওনার 2-1 বন্ধুবান্ধবকে বলে রেখেছেন যাতে বিমল এইচএস পাশ করার পর একটা কাজের ব্যবস্থা করা যায়। বিমলকে কাজে ঢুকিয়ে দিলে অমলের চাপ কিছুটা কমবে। সৌম্যকান্তি স্বাভাবিকভাবে ভাই এবং ভাইয়ের পরিবারকে সাহায্য করতেই চান, তবে তিনি বুঝে চলা মানুষ, বরাবরই সঞ্চয়ী। মন্দ লোকে কৃপণই বলে আড়ালে। সৌম্যকান্তি অবশ্য তাতে খুব একটা কিছু যায় আসে না। তিনি সারা জীবন বহু কষ্ট করে অর্থ উপার্জন করেছেন এবং সেই অর্থকে সঞ্চয় করে রেখেছেন ভবিষ্যতের জন্য। এখন বয়স বেড়েছে, বাবা মা গত হয়েছেন। সৌম্যকান্তি বিয়ে থা করেননি। ওনার কাছে ওই অর্থই এখন তার ভবিষ্যতের প্রহরী। তাই আত্মীয় স্বজনই হোক বা প্রিয় ভাই, অর্থ দিয়ে সাহায্য করার ক্ষেত্রে তার একটা ভিতরের আপত্তি আছে। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন অর্থ দিয়ে সাহায্য করলে মানুষ পঙ্গু হয়ে যায়। প্রত্যেককেই ঈশ্বর সমান হাত পা চোখ নাক কান বুদ্ধি দিয়েই পাঠিয়েছে। কেউ তা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে, সে জীবনে সফল হয়েছে। কেউ পারেনি, যে পারেনি সেটা তার অযোগ্যতা। তাকে পারিপার্শ্বিকের আনুকূল্যে প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করা যেতে পারে, কিন্তু তার অবলম্বন হয়ে দাঁড়ালে আদতে তাকে পঙ্গু করে দেওয়া হয়। এই কারণেই সৌম্যকান্তির সঙ্গে আজ তার অধিকাংশ আত্মীয়রই কোনো সম্পর্ক নেই। সৌম্যকান্তি নিজের চেষ্টাতেই এসএসসি দিয়ে স্কুল মাস্টারই জোগাড় করেছিল। এখন তার এই সমৃদ্ধির সুবিধা নিতে চায় অধিকাংশ আত্মীয়। সবারই ধারণা সৌম্যকান্তির অঢেল আছে, আর বিয়ে থা করেননি মানে তার তো কোনো দায়িত্বই নেই, সুতরাং তার কাছে প্রত্যাশা বেশি। কিন্তু আজকে অমলের ফোনটা পেয়ে থেকে সৌম্যকান্তি বেশ বিব্রত হয়ে আছে। অমল ফোনটা করেছিল এটাই জানাতে যে কাকিমা খুব অসুস্থ। এতটাই অসুস্থ হয়েছে হয়তো তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হতে পারে। না, অমল সরাসরি কোনো টাকা পয়সা চায়নি বা কোনো প্রয়োজনের কথা বলেনি, কিন্তু ওর কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বেচারা বেশ অসহায় বোধ করছে। কাকিমার শরীর গতিক বেশ কিছুকাল ধরেই খারাপ যাচ্ছে। হার্টে একটা প্রবলেম পাওয়া গেছে, যেটার জন্য ইমিডিয়েট অপারেশন দরকার বলেই জানিয়েছেন ডাক্তাররা। কিন্তু অমল টাকা পয়সা জোগাড় করে উঠতে পারেনি বলেই অপারেশনটার জন্য অপেক্ষা করছিল। কথা অমল আগেই জানিয়েছিল সৌম্যকান্তিকে। সৌম্যকান্তি তখনই একটু তটস্থ হয়েছিলেন, বোঝার চেষ্টা করেছিলেন অমল তার কাছে টাকা চাইছে কিনা। কিন্তু অমল যখন বলেছিল যে সে তার অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে ব্যবস্থা করে নেবে, তখন তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। অমলকে তিনি অনেক সুপরামর্শ দিয়েছিলেন যাতে অমলের মায়ের যথাযথ চিকিৎসা করতে পারে। সৌম্যকান্তিদের পরিবারটা বেশ বড় ছিল। 2 জ্যাঠা 1 কাকা ছিলেন, 3 পিসি ছিলেন। তাদের ছেলেমেয়েরা সব মিলিয়ে সবসময় গমগম করতো বাড়ি। পিসিরা অবশ্য আসতেন উৎসবে অনুষ্ঠানে।
সরস্বতী পুজোতে তারা সবাই এক জায়গায় হতেন। হাতে হাতে ভোগ রান্না হতো, লুচি হতো, খিচুড়ি হতো, আলুর দম, পায়েস হতো আর কুলের চাটনি। রান্নার আয়োজনে উপকরণে যে খুব বেশি দিতে পারতেন তা নয়। গরিবের সংসার, সব কিছুই বুঝে চলতে হতো, যেমন করে কমে সমে হয়। কিন্তু সে রান্নার স্বাদ যেন এখনকার অনেক দামি ক্যাটারারও করতে পারে না। বিশেষত কাকিমার হাতের পায়েস যেন এক অন্যরকম নস্টালজিয়া সৌম্যকান্তির কাছে। সৌম্যকান্তির মনে পড়ে ওই পায়েস খাওয়ার জন্য তিনি আগে ভাগে কাকিমার কাছে লুকিয়ে বলে রাখতেন। মা কিন্তু রাগ করতেন, বলতেন, ও কি রে সমু, ঠাকুরের প্রসাদ আগে আমি খাবো কি কথা, আর পায়েস সবাই খাবে, অতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, তোর মতো হ্যাংলা কাউকে দেখিনি বাপু। সৌম্যকান্তি করুণ চোখে কাকিমার দিকে তাকাতো। কাকিমা চোখের ইশারায় চুপ করে থাকতে বলতেন হাসি হাসি মুখে। কিন্তু পুজোর শেষে এবং সবার ভোগ খাওয়ার শেষে দেখা যেত পায়েসের হাঁড়িটার অনেকটাই রাখা আছে সৌম্যকান্তির জন্য। মা কাকিমাকে বলতেন, ওই করে করে ভাসুরপর মাথাটি খাও সবিতা। কাকিমা কিছু বলতেন না, হাসতেন মিটিমিটি। কাকিমা কোনোদিনই তেমন কথা বলতেন না তো, যেটুকু বলতেন তাও খুব মৃদু গলায়। জেঠিমা বা মায়েদের মতো হাঁক ডাকের মানুষ ছিলেন না। কাকা চলেও গেলেন আগে আগে, দাদু মারা যাবার 5 বছরের মাথায়। কাকার বছর 45 বয়স তখন মাত্র। দাদু শেষ বয়সের সন্তান ছিলেন কাকা, বাবা জ্যাঠাদের থেকে অনেকটা ছোট। তবু তিনি আগে চলে গেলেন। অমলটা তখন 15 আর বিমল 7। সৌম্যকান্তির বাকি 2 জ্যাঠাদের দুজনেরই মেয়ে। বাড়ির বড় ছেলে সৌম্যকান্তি, তখন তার বয়স 28। অমল যেন কেমন অসুস্থ হয়ে পড়েছিল। অমলের হাত ধরে নামে মাত্র মুখাগ্নিটুকু করিয়ে বাকি সব কাজ সেই করেছিল। হঠাৎ মনে পড়ে গেল শ্মশান থেকে ফিরে কাকিমার সেই বৈধব্যের সাজ। কাকিমাকে সেদিন শ্বেতপাথরের মূর্তি মনে হয়েছিল। অমলকে কাছা গলায় দেখে হাহাকার করে কেঁদে উঠে বলেছিল, আমি যে নিঃস্ব হয়ে গেলাম। বুক নিংড়ে উঠেছিল সৌম্যকান্তির। সৌম্যকান্তি মুখে কিছু বলেনি, কিন্তু মনে মনে সেদিন বলেছিল, তুমি কিছু ভেবো না কাকিমা, তোমাদের আমি কোনো দিন কোনো কষ্ট পেতে দেব না। আজও যেন কথাগুলো মনে পড়ে কেমন বুকের ভিতরে চাপ বোধ হয় সৌম্যকান্তির। টন টন করে ওঠে। ধুস, এসব কি ভাবছে সে? কতদিন আগের কথা। তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল। সৌম্যকান্তি চাকরির পরীক্ষা দিয়ে সরকারি স্কুলে চাকরি পেল, এই ছোট্ট বাড়িটা করল। তখনও অবশ্য মাসে মাসে অল্প কিছু সাহায্য সে করতো কাকিমাকে, যা দিত তাতে ভাড়াটা হয়ে যেত। তারপর অমল বড় হলো, ছোটোখাটো হলেও একটা চাকরি পেল। এদিকে সৌম্যকান্তির বাবা মা গত হলেন। বাবা যতকাল ছিলেন সৌম্যকান্তির বাবার প্রতিভু হয়ে প্রতি সপ্তাহে একদিন করে কাকিমাদের খবরাখবর নিতে যেত। বাবা চলে যাবার পর সেই সুতো ঢিলে হলো। তাছাড়া ততদিনে সৌম্যকান্তি সমাজ সংসার বুঝতে শিখেছে। সে ওদের সাহায্য করে, সে দাতা, ওরা গ্রহীতা। কাজেই ওদেরই উচিত মাস গেলে এসে টাকাটা নিয়ে যাওয়া। টাকাটা নিয়ে তো আর ওরা সৌম্যকান্তিকে ধন্য করছে না। তাই সৌম্যকান্তি অমলকে বলেই দেয় যে এরপর থেকে তার বাড়ি এসে সাহায্যের টাকাটা নিয়ে যেতে। অমল মাথা নিচু করে ঘাড় নেড়েছিল। কিন্তু তার পরের 1 মাস বাদ দিয়েই অমল এসে জানিয়েছিল তার চাকরির পদোন্নতি হয়েছে, মাইনে কিছুটা হলেও বেড়েছে। তাই সৌম্যকান্তিকে আর টাকা দিতে হবে না, আপাতত সে নিজেই চালাতে পারবে। তাছাড়া জিনিসপত্রের দাম যেরকম ঊর্ধ্বমুখী, তাতে সৌম্যকান্তি বার কতদিন তাদের দায় দায়িত্ব টানবেন। তাকেও তো নিজেরটা চালাতে হবে। অমলের কথায় সৌম্যকান্তির মিশ্র অনুভূতি হয়েছিল। কথাগুলো শুনে একদিকে একটা হালকা দায় মুক্তির অনুভব হয়েছিল, অনেকগুলো টাকা বেঁচে গেল। অন্যদিকে হালকা করে হলেও মনে হয়েছিল অমলটা যেন বড় অহংকারী হয়ে উঠেছে। যাদের চালচুলো নেই তাদের এত অহংকার করা কি মানায়? তবে দ্বিতীয় অনুভূতির থেকে প্রথম অনুভূতিটাই প্রবল ছিল সৌম্যকান্তির কাছে। কিছু মানুষ আছে যারা অর্থের বিনিময়ে অপরের আত্মসম্মান ক্রয় করতে ভালোবাসে। সৌম্যকান্তি নিজেকে সেই দলের ভাবেন না। সৌম্যকান্তি তাই ভেবে নিয়েছিলেন যে অমল যা বলেছে তা অহংকার থেকে নয়, তার আত্মসম্মান বোধ থেকে। তার ভাই বড় হয়েছে, তার হয়তো এখন হাত পেতে সাহায্য নিতে আর ভালো লাগে না।
মানুষের স্বাবলম্বী হয়ে ওঠাই তো উচিত। সৌম্যকান্তি নিজের মনে শান্তি বোধ করেছিলেন। সৌম্যকান্তি কোথাও বুঝতে পেরেছিলেন যে অমল তার কাছে এসে কখনো হাত পাতবে না। বুঝতে পেরেছিলেন বলেই বোধহয় ওদের অন্যভাবে সাহায্য করার চেষ্টা করতেন। এই যেমন বিমলের কাজের কথা বলে রেখেছেন তার বন্ধুকে। কিন্তু আজকে অমলের ফোনটা পেয়ে কেমন যেন বিব্রত বোধ করছেন সৌম্যকান্তি। অমলের গলায় একটা প্রচ্ছন্ন অসহায়ত্ব ফুটে উঠেছিল। সেটার জন্যই তার এই অস্বস্তি। নিজেকে বোঝান সৌম্যকান্তি। তার এখানে কী বা করার থাকতে পারে? অমল যখন জানে যে তার মায়ের হার্টের অবস্থা ভালো নয়, তখন অমলের উচিত ছিল আগে থেকেই একটু একটু করে ব্যবস্থা গোছানো। এ তো আর একদিনের ঘটনা নয়। হঠাৎ বিপদ হলে না হয় তবু একটা কথা ভাবা যেত, কিন্তু যে বিপদ বহুদিন ধরেই ওঁত পেতে আছে, তার জন্য তো মানুষকে নিজেকে ধীরে ধীরে সাবধানে সব গুছিয়ে চলতে হয়। অমল সেটা করেনি, সেটা তার দায়। তার জন্য তিনি চিন্তা করবেন কেন? সমাজের ভারী অদ্ভুত নিয়ম। বড়লোক মানুষকে মানুষ হিংসা করে, আর খুব গরিব মানুষকে মানুষ অপছন্দ করে। এই জন্যই সৌম্যকান্তি যেমন ব্রাত্য, অমলও ঠিক তেমনি ব্রাত্য। তাদের সঙ্গেও লোকে সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা, যদি রাতে অমল হঠাৎই ফোন করে বলে যে এখনই তার বেশ কিছু টাকার দরকার, তাহলে তিনি প্রথমেই বলবেন যেসব সরকারি হাসপাতালে টাকা দিয়ে ভর্তি করতে হয় না, সেখানে ভর্তি করাতে। কেন এত নবাবী কিসের? সরকারি হাসপাতালে কি চিকিৎসা হয় না? নাকি সেখানে থেকে মানুষ সুস্থ হয়ে ফেরে না? আবার সঙ্গে সঙ্গে এও ভাবেন, সরকারি হাসপাতালে খরচ কিঞ্চিত কম হলেও একেবারেই তো আর বিনি পয়সায় নয়। বেড আর ডাক্তার না হয় ফ্রি, কিন্তু অ্যাম্বুলেন্স, মেডিকেল টেস্ট, ওষুধপত্রের তো ভালোই খরচ। সরকারি হাসপাতালে পরামর্শ দিতে গেলে যদি অমল কাকিমার দায় পুরোটাই তার ঘাড়ে চাপিয়ে দেয়। না না বাবা, থাক, কাজ নেই জ্ঞান দিয়ে। এত ভাবছেন বলেই হয়তো সৌম্যকান্তির শরীরটা আজ জুতের লাগছে না। জোর করে দূর করলেন ভাবনা। গতকাল স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছিল। সেখানে খিচুড়ি টিচুড়ি খেয়েছিলেন। সকাল থেকে শরীরটা তাই বিশেষ ভালো ছিল না। সকালে অবশ্য কিছু খাননি। বাড়িতে চিঁড়ে ছিল, ফ্রিজে দই ছিল, সে দিয়েই দধিকর্মা মেখে খেয়েছেন। তারপর বিকেল থেকেই কেমন যেন একটু অম্বল গ্যাস বোধ করছেন। একটু ঢেকুর উঠলে হয়তো শরীরটা সুস্থ হয়। বড় হাঁসফাঁস লাগছে। মনে মনে ভাবলেন, কাকিমাও নিশ্চয়ই কালকে ওই খিচুড়ি টিচুড়ি গিলে মরেছেন। ভাবতে ভাবতে বেশ মাথা গরম হয়ে যায় সৌম্যকান্তির। ভাবলেন, না, এদের একটা পয়সাও দেওয়া উচিত নয়। আজকে সাহায্য করলে কালকে চাহিদা আরও বেড়ে যাবে। কোনো দরকার নেই। নিজেরা যেমন রোগ বাঁধিয়েছে, তেমন নিজেরাই তার দায় সামলাক। আর কাকিমার তো দুটো ছেলে, দুটো ছেলেই বড় হয়ে উঠেছে। তাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে ভাসুরপো হিসেবে তার দায়বদ্ধতা থাকবে কেন? ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, আচ্ছা, যদি হঠাৎ করে কাকিমাই ফোন করে বলে, সৌমু, বাপ আমার বড় শরীরে কষ্ট হচ্ছে, তুই কিছু একটা কর। অমলটা তো বাড়ি নেই, আর বিমলটা তো জানিসই ওসব পারে না। তুই ছাড়া আমার আর কে আছে বল? কি করবেন তখন সৌম্যকান্তি? ভাবতেই শরীরটা কেমন অস্থির হয়ে ওঠে। জোর করে মন থেকে ভাবনাটা যেন দূরে সরাতে চান। গলার কাছে একটা যন্ত্রণা লাফিয়ে ওঠে। বুকে চাপা পড়া বহু বছর আগের সে যন্ত্রণাটা কেমন যেন নতুন হয়ে উঠেছে মনে মনে। আচ্ছা, তার তো কম নেই। সত্যিই কি কিছু টাকা আগাম দিয়ে দায় মেটানো উচিত? পর মুহূর্তেই ভাবেন, না না, তা সম্ভব নয়। প্রথম কথা, যদি সামান্য কিছু দিয়ে এখনকার মতো দায় মেটানোর কথা ভাবেন, তাহলে পরবর্তীকালে যদি অনেক টাকার দরকার পড়ে, তখনও অমলের একটা এক্সপেকটেশন থেকে যাবে যে উনি সাহায্য করবেন। মানুষের মনে প্রত্যাশার জন্ম দিয়ে তারপর তার না পূরণ করা এক ধরনের পাপ। কাজেই তিনি প্রত্যাশার জন্ম দিতেই চান না। দ্বিতীয় কথা, তিনি দায় মেটানোর কথা ভাবছেনই বা কেন? তার নিজের কোনো দায় নেই। তার বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি তাদের প্রতি কর্তব্য পালন করেছেন যথাযথভাবে। আর তিনি নিজে অকৃতদার। তার বুড়ো বয়সটা পড়ে রয়েছে। তার দায় কে নেয় ঠিক নেই। আজকাল তো কেমন ভয় ভয়ই করে বুড়ো বয়সের কথা ভেবে। সেই সময়ের জন্য সঞ্চয় তো রাখতেই হবে,
যাতে অন্তত একটা ওল্ড এজ হোমেও জায়গা হয়। না না, এসব আর একবারের জন্য ভাববেন না। এসব ভেবে ভেবেই আজকে তার এত অসুস্থ বোধ হচ্ছে। তত গরম তো নেই, তবু যেন কেমন ঘেমে উঠছেন। একটা যেন দম বন্ধ করা পরিবেশ। তিনি ভাবলেন আর এসব নিয়ে মাথা ঘামাবেন না তিনি। কিন্তু যতবারই ফোনটার দিকে চোখ পড়ছে ততবারই যেন মনে হচ্ছে এই বুঝি বেজে উঠল। মনে হচ্ছে যদি ওরা মাঝরাতে ফোন করে বলে বিপদ হয়েছে, যদি বলে দাদা আমরা অসহায়, কিছু একটা ব্যবস্থা করো, তখন সৌম্যকান্তি বিড়বিড় করে বলেন, এই ফোনই হচ্ছে যত নষ্টের গোড়া। ফোন না থাকলে এত বিপত্তিও হতো না। যত সব ভালো খবর তো কিছু আসে না, যত সব খারাপ খবর বয়ে আনা অপয়া একটা যন্ত্র। রাতে আর কিছু খেলেন না সৌম্যকান্তি। শরীরটা বড়ই অস্থির বোধ করছেন, একদম ভালো লাগছে না। একটা অম্বলের ওষুধ খেয়ে শুয়ে পড়লেন। একবার ভাবলেন অমল বিমলদের নাম্বার দুটো ব্লক করে দিলে বেশ হয়, রাতে তাহলে আর তাকে ফোন করে জ্বালাতন করতে পারবে না। কিন্তু তারপর মনে হলো যদি অন্য কারোর নাম্বার থেকে ট্রাই করে, তার থেকে একেবারে ফোনটাই বন্ধ করে দেওয়া ভালো। উনি ফোনটা সুইচ অফ করে দিলেন, আলো নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সহজে ঘুম আসতে চায় না, এপাশ ওপাশ করতে থাকেন। উঠে বসেন বার কয়েক, জল খান। জোর করে ভাবেন তাকে ঘুমোতেই হবে, না ঘুমোলে তার শরীর খারাপ হবে। তখন তাকে দেখার মতো কেউ নেই। জোর করে চোখ বুজে শুয়ে থাকেন। মনে মনে ভাবার চেষ্টা করেন ফোনটা বন্ধ, আর কোনো খবর তার কাছে এসে পৌঁছাবে না। একসময় ঘুমিয়েও পড়েন। হঠাৎ মনে হলো ফোনটা বাজছে। ধরবো না করেও অবশেষে ধরলেন ফোনটা। কি আশ্চর্য, ফোনটা তো সুইচ অফ করে দিয়ে শুয়েছিলেন, তাহলে ফোন এলো কি করে এতে? কিন্তু সে কথা ভাবার সময় পেলেন না তিনি। তার আগে ফোনের ওপার থেকে হাহাকার কান্নার ভাঙা গলায় অমল বলে উঠল, দাদা ভাই, মা আমাদের ছেড়ে চলে গেছে, আর কারোকে তার দায় নিতে হবে না। সৌম্যকান্তি জোরে চিৎকার করে বলে উঠলেন, কি বলছিস, কি বলছিস তুই? ঘুমটা ভেঙে গেল সৌম্যকান্তির। বুকের ভিতর যেন হাতুড়ির আঘাত, আর তার সাথে সুতীব্র একটা সূঁচ বেঁধা যন্ত্রণা। ধড়মড় করে উঠে বসলেন সৌম্যকান্তি। নিঃশ্বাস নিতে পারছেন না। উফ, বাতাস, একটু বাতাস। তার চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, কিছুতেই স্পষ্ট কিছু দেখতে পাচ্ছেন না। বুকের বাঁ দিকটা খামচে ধরলেন তিনি। উফ, কি মর্মান্তিক যন্ত্রণা! এটা কি হচ্ছে? হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজতে থাকেন সৌম্যকান্তি। হাতে পান ফোনটা, কিন্তু চোখে তখন ঝিঝি ধরা অন্ধকার। ফোন সুইচ অফ করে রেখেছেন। কাউকে ফোন করবেন কি করে তিনি? হাতে কোনো জোর নেই। হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে ঠেলে বেরিয়ে আসা চোখে কাঁপা হাতেও তার বার কয়েক চেষ্টা করলেন ফোন অন করতে, কিন্তু পারেন না। আর বসে থাকতে পারেন না, এলিয়ে পড়েন বালিশে। চোখের সামনে নেমে আসে অন্ধকার। অন্ধকার চিরে যখন অল্প আলো চোখের ভিতরে প্রবেশ করে, তখন সৌম্যকান্তির কিছুক্ষণ বিশ্বাস করতে কষ্ট হয় যে তিনি বেঁচে আছেন। প্রথমে কিছুক্ষণ মনে হয় মাথাটা বেবাক ফাঁকা, ভোঁ ভোঁ। তারপর একটু একটু করে মনে পড়ে সব কিছু। কানে আসে যান্ত্রিক একটা টিঁটি শব্দ, নাকে ডেটল ওষুধ মেশা পরিচিত গন্ধ। তিনি সম্ভবত হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। চোখ খুলে কিছুক্ষণ তার সময় লেগে যায় কোথায় আছেন সেটা বুঝতে। একটা অসম্ভব ক্লান্তি তাকে যেন কিছুক্ষণ ভাবতে দিতে চাইছে না। তবু টুকরো টুকরো শব্দ কানের পর্দায় এসে আঘাত করছে। মস্তিষ্কে কতটা পৌঁছাচ্ছে কে জানে। তবু এসবের মধ্যেও একটা পরিচিত গলা তাকে অর্ধচেতন অবসাদ থেকে এক লহমায় সচেতন করে তোলে। কার গলা? অমল না? হ্যাঁ হ্যাঁ, অমলই তো। অমল বলছে, হ্যাঁ আমি সৌম্যকান্তি সেনগুপ্তরই ভাই, মানে কাজিন। আমার নাম অমলকান্তি সেনগুপ্ত। এখন উনি কেমন আছেন? ডাক্তারের গলা শোনা যায়। বলেন, ওনার হার্টের অবস্থা যে খারাপ আপনারা জানতেন না? আগে থেকেই তো আপনাদের ওনাকে ট্রিটমেন্ট করানো উচিত ছিল। এখন তো একটা অ্যাটাক হয়ে গেল, আর একটু দেরি হলে বাঁচানো যেত কিনা সন্দেহ। অমল বলে, আসলে আমি তো এখানে ছিলাম না ডাক্তারবাবু,
উনি আমাদের সঙ্গে থাকেন না, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকেন। সেদিন রাতে আমার ভাই ওনাকে ফোন করেছিল। আমার মা আসলে খুব অসুস্থ ছিলেন, সেই নিয়েই সম্ভবত দাদাভাই খুব টেনশন করছিলেন। আমরা তো জানি ওনার টেনশন করা স্বভাব, তাই জন্যই গ্যাসের ওষুধ খেয়ে রাতের দিকে মার শরীর কিছুটা সুস্থ হলে বিমল ফোন করে দাদাভাইকে জানাতে যে মা এখন আগের থেকে ভালো আছে। দাদাভাই যেন টেনশন না নেয়, কিন্তু ফোন সুইচ অফ পায়। এদিকে মায়ের যে কি হলো হঠাৎ বলে যাচ্ছিল, সমু তো কখনো ফোন বন্ধ করে না। ফোন কেন বন্ধ করে রেখেছে বল দেখি? কোনো বিপদ আপদ হলো না তো? ছেলেটার মা নেই, বাপ নেই, সবাই ওকে ভুল বোঝে। আত্মীয় বলতে তো আমরাই। ও বিলুর থেকে তোকে তো আলাদা ভাবেনি। তোরা যা একবার খোঁজ নে। তখন অনেক রাত হয়ে গেছে, অন্য সময় হলে হয়তো আমার ভাই যেত না, কিন্তু মা এমন করতে থাকলো সে যাকে বলে কাঁদো কাঁদো। বিমল সাইকেল নিয়ে দাদাভাইয়ের বাড়ি যায় আর গিয়ে দেখে এই কাণ্ড। অনেক ডাকাডাকি করেও দাদাভাই দরজা খুলছে না। গতিক সুবিধের মনে হয় না বিমলের। তখন পাশের বাড়ির এক দাদাকে ডেকে অবশেষে দুজনে মিলে অনেক ধাক্কাধাক্কি করে দরজা খুলে ভেতরে ঢোকে। দেখে দাদা বিছানায় কেমন নেতিয়ে পড়ে আছে। তারপর ওই বিমলই পাড়ার ছেলেদের ডেকে ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসে। আমি রাত্রিতেই খবর পেয়েছিলাম, সকালের গাড়িতেই চলে এসেছি। এমনিও আমাকে আসতেই হতো, কারণ মায়ের শরীর খারাপ ছিল শুনেছিলাম। তবে কার জন্য আসবো ভেবেছিলাম আর কার জন্য আসতে হলো। ডাক্তার বললেন সে যাই হোক, এখন আগের থেকে বেটার আছেন উনি, তবে খুব সাবধানে রাখতে হবে। আপনি বলছেন উনি একা থাকেন, সুস্থ হয়ে বাড়ি গেলেও এক্ষেত্রে কিন্তু একজন দেখাশোনার লোক প্রয়োজন। ও হ্যাঁ, হাসপাতালের বিলগুলো ওরা রেডি করেছে, আপনি কাউন্টারে পে করে দিন। অমল বলে, আচ্ছা, খেয়াল তো রাখতেই হবে। আপন দাদা, রক্তের সম্পর্ক, এমন অসহায় মানুষ, দায় তো আমাদেরই। আমি দাদাভাইকে একটু দেখে কাউন্টারে গিয়ে সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি। অমল বিছানার পাশে এসে দাঁড়ায়। সৌম্যকান্তি চোখ বুজে নেন। অমলের দিকে তাকানোর সাহস পাচ্ছেন না। অমলকে তিনি কতখানি অসহায় ভেবেছিলেন, বুঝতেই পারেননি যে অমলের থেকে হাজার গুণে তিনি অসহায়। বন্ধ চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। অমল মুছিয়ে দেয়, মুখের কাছে মুখ নামিয়ে বলে, কোথায় কষ্ট হচ্ছে দাদা? বুকে? সৌম্যকান্তি বলতে পারেন না সত্যি আজ তার বুকে বড় কষ্ট। শুধু ঠোঁট নেড়ে বলার চেষ্টা করেন, টাকা। অমল বলে, কিছু চিন্তা করো না দাদা, মায়ের চিকিৎসার জন্য তো পিএফ ভেঙেছিলাম, টাকা আছে। তুমি সুস্থ হয়ে বাড়ি এসো, তারপর সেসব দেখা যাবে। আমি এখন আসি, বিকেলে আবার আসবো। অমল চলে যায়। সৌম্যকান্তি ও চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকেন। কেন জানি না আর ভয় করে না। অমল আছে তার দায় নেবার জন্য, এই বোধটাই পরম শান্তিতে চোখ বুজে নেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।